এক নজরে মৌরিনকে সম্পূর্ণ পরখ করে নিল লোকটা। তারপর সামান্য হেসে উঠে দাঁড়িয়ে বললে, মৌরিন রাইট? হেসে মাথা নাড়ল মৌরিন। রাতুল আশেপাশে তাকিয়ে একটা চেয়ার মৌরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, রিমির তোমার কথা বলেছে আমাকে, বসো, কি খাবে বলো। মৌরিন রাতুলের বাড়িয়ে দেয়া চেয়ারে বসে বলে, ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি কিছু খাবো না। তা বললে কি করে চলে? আচ্ছা চা খাও অন্তত, মামা একটা চা। মৌরিনকে রাতুলকে থামিয়ে দিয়ে বলে, আমি চা খাই না ভাইয়া, আপনি ব্যস্ত হবেন না। আসলে যেই কারণে আসা, রিমি আমায় বলেছে সবটা, শুনে সত্যিই খারাপ লাগলো। কি আর করা যাবে বলুন, যা ভাগ্যে আছে আমার তাই ছিল, তাই হয়েছে। আর আমি একটা কথায় ভীষণভাবে বিশ্বাস করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। হয়তো আমার সঙ্গে এর চেয়েও খারাপ কিছু হতে পারত। রাতুল চায়ের দোকানে পাশে থাকা বেঞ্চিতে বসে বলে, বাহ, বেশ পজিটিভ চিন্তা ভাবনা তো তোমার, ভালো লাগলো শুনে। ভাইয়া নিশ্চয় জানেন আমি আর আমার মা এ শহরে নতুন, তেমন একটা পরিচিত লোক নেই, আর এই মুহূর্তে আমার একটা কাজের খুব দরকার ছিল। হ্যাঁ, তো কী ধরনের কাজ করতে চাইছো তুমি? এমনিতে আমি কোনো কাজকে ছোট করে দেখি না, তবে 2-3টে টিউশনি জোগাড় করতে পারলে ভালো হতো। এর আগেও স্টুডেন্ট পড়িয়েছি আমি অনেক, খুব একটা খারাপ পড়াই না। রাতুল 2 আঙ্গুল কপালে স্লাইড করে বলে, আসলে ব্যাপারটা কি বলতো, আমিও কাজের সূত্রে এখানে থাকি, খুব একটা আত্মীয় স্বজন আমারও নেই, তবে আমি আমার বন্ধুদের বলে রাখবো। সৌজন্যমূলক হাসি হাসে মৌরিন, নিজের ব্যাগটা একপাশে ঝুলিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। ওয়েট, তুমি কিছু মনে না করলে আমি আরেকটা অফার দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি বলুন। তুমি জানো হয়তো আমার কাজটা মিডিয়া সেক্টরে, মানে ক্যামেরার পিছনে থাকা পড়ে আমার, কো ডিরেক্টর হিসেবে বা অন্য কিছু। তুমি চাইলে আমি যেখানে তোমায় একটা কাজ ম্যানেজ করে দিতে পারি, কিন্তু আমার তো অভিনয়ের বিষয়ে কোনো জ্ঞান নেই, আর তেমন কিছু কখনো করতেও চাইনি। অ্যাক্টিং নয়, তবে শুটিং স্পটে আরও অনেক যাবতীয় কাজ থাকে। যদি টিউশন পেয়ে যাও, তবুও পাশাপাশি তুমি এই কাজটা করতে পারো, বাট চয়েস ইজ ইয়োর্স। মরিন কয়েক সেকেন্ড চিন্তা করে বলে, আমি একটু ভেবে দেখি ভাইয়া, আপনাকে আমি কল করে জানাবো। ফোন নাম্বার তো আসছে? হ্যাঁ অবশ্যই, আর আমি তো তোমার ভাইয়ের মতো, তোমার কোনো হেল্প করতে পারলে আমারও ভালো লাগবে। জি ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। মরির মুচকি হেসে মাথা নাড়িয়ে বিদায় নেয়। আরও অনেক কাজ, ভার্সিটি থেকে ট্রান্সফার নেওয়ার জন্য ব্যাগ পোয়াতে হয়েছে অনেক। মানুষ ঠিকই বলে, মাথার উপর বাবা নামক ছাদ থাকাকালীন সময় মানুষ বাস্তবতা বুঝতে পারে না। যখন তারা চলে যায়, ঠিক তখনই যেন দুনিয়াটা নতুন করে চেনা যায়। শুধু সমাজ নয়, আত্মীয় স্বজনদের আশার রূপটাও তখন দেখা যায়। এত বড় রাজধানীতে একটা কাজের জন্য মানুষের এত কাঠগড় পোয়াতে হয়। যদিও মরিন কখনোই অলস ছিল না, সে যথেষ্ট পরিশ্রমী মেয়ে, তবে হুট করে বাস্তব সমাজের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। নিজের এই 21 বছরের জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে তার, অনেক প্রকার মানুষ দেখেছে, তবে এখন মনে হচ্ছে এতদিন সব কিছু দেখেছে অন্যের চোখে, এখন দেখেছে নিজের চোখে। রেস্টুরেন্টে সোফায় পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে তুর্য, চোখে তার হাই কোয়ালিটি সানগ্লাস, আর পরনে কালো রঙের শার্ট। ফর্সা মানুষকে কালো রঙে এমনিতেই মানায়, তবে তুর্যকে যেন একটু বেশি মানায়। তুর্য একা বসে নেই, তার পাশে আছে তিয়া, নির্ঝর এবং তন্নি। তন্নি তুর্যর আগের ইন্ডাস্ট্রিতে এসেছে, নির্ঝর এসেছে তুর্যর পরে, আর দিয়া সবে কিছুদিন হলো এসেছে, তবে সে অনেক আগ থেকেই মডেলিংয়ের সঙ্গে জড়িত। তুর্য এবং তন্নির পর দিয়াই খুব অল্প সময়ে পপুলারিটি পেয়েছে, বলতে গেলে তার রূপের জন্য। আগে থেকে তার অনেক ফলোয়ার্স ছিল, এখন
তো আরও বেড়েছে। অনেকদিন একসাথে বসা হয় না বলে আজ প্ল্যান করেই চারজন একসঙ্গে কফি খেতে এসেছে। রেস্টুরেন্টটা একটু গ্রাম্য সাইডে, নদীর পাড়ে হওয়ায় একটু শান্তিতে আছে তারা। সবসময় ক্যামেরার সামনে থেকে তারা নিজেরাও বিরক্ত, তাই একটু এসবের বাইরে গিয়ে সময় কাটানো প্রয়োজন। তবে আজকের এই গেট টুগেদার এর পেছনে আরেকটা কারণ আছে, সেটা তুর্য ব্যতীত বাকি তিনজনই জানে। দিয়া যে মডেলিং থেকে নাটকে এসেছে এর একটা বড় কারণ হলো তুর্য। আগে থেকে সে তুর্যকে পছন্দ করত, তাই এ সেক্টরে এসেছে। ভেবেছিল একসঙ্গে কাজ করার সুযোগ পেলেও ধীরে ধীরে তুর্যর মনেও জায়গা করে নিতে পারবে। 6 মাস হলো নাটকে কাজ করেছে দিয়া, তার মধ্যে একটা ছিল তুর্যর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি করতে পারলেও প্রেমের সম্পর্কটা এখনো তৈরি হয়নি, আর আজ সেটাই করতে চাইছে দিয়া। নির্ঝর আর তন্নি আগে থেকেই জানে দিয়া আজকে তুর্যকে প্রপোজ করবে। সবাই ভেবেই নিয়েছে তুর্য তা অ্যাকসেপ্ট করে নেবে, কারণ তুর্য ঠিক যেমন মেয়ে পছন্দ তার সবটাই দিয়ার মধ্যে আছে। রূপে গুণে সব দিক থেকে সে তুর্যর উপযুক্ত। তারপর দিয়া তার পরিকল্পিত কাজটি করল। টেবিলে রাখা গোলাপটা তুলে নিয়ে তুর্যর সামনে এসে দাঁড়ালো। তুর্য এবার ফোন থেকে চোখ সরিয়ে তাকালো দিয়ার দিকে। তার মুখ যেন হাসি লেগেই আছে, সঙ্গে লজ্জাও। কালো রঙের লং গাউন পরেছে সে। তুর্য ভ্রু নাচিয়ে কি সূচক প্রশ্ন করতেই দিয়া হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে। তন্নি পাশ থেকে তালি দিচ্ছে আর নির্ঝর শীষ বাজাচ্ছে। দিয়া তুর্যর দিকে তাকিয়ে হাসি মুখে বলে ওঠে, আই লাভ ইউ তুর্য, উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড? স্বল্প পরিচিত আরও দুজনের সঙ্গে দেখা করে দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসে মরিন। বাইরে থেকে রং করা সেই বাড়িটা দেখেই বোঝা যায় অনেক বছর পুরনো, তাই জন্যে ভাড়া তুলনামূলক কিছুটা কম, তবুও খুব একটা কমও নয়। মরিনরা ভাড়া নিয়েছে 3 তলার একটা ফ্ল্যাট। 2 তলা পৌঁছাতে মরিন এক নজর যায় বাড়িওয়ালার বাসার গেটের দিকে। বাড়িওয়ালার বাসা চেনা যায় তার দরজা দেখে। এত পুরনো বিল্ডিং এও তাদের বাসার দরজা রাজকীয়। পুরো দোতলাটাই সুন্দর, দেয়ালে বিভিন্ন চিত্রের ওয়ালমেট। এগিয়ে এসে কলিং বেলে চাপ দেয় মরিন, যদিও এই সময় বাড়িওয়ালা বাসায় আছেন কিনা জানা নেই। খানিক বাদে দরজা খুলল বছর 25-এর একটি ছেলে বোধহয় বাড়িওয়ালার ছেলে, যদিও এনাকে আগে দেখেননি মরিন। কাকে চাই? মরিন সালাম দিয়ে বলে, আঙ্কেল আছে? ছেলেটা একবার মরিনকে ভালো করে দেখে বলে, আব্বু নামাজে গেছে। কি দরকার? আমায় বলো। মরিন কিছুক্ষণ ভেবে বলল, না থাক, আমি বরং এসে আঙ্কেলের সাথে কথা বলে যাব। মরিন চলে যেতে নিলেই ছেলেটা তাকে আবারও ডেকে বলে, আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, চাইলে ভিতরে এসে বসতে পারো। বললাম তো, পরে এসে কথা বলা যাবে। বিকেলের দিকে আঙ্কেল বাড়িতে থাকেন, বোধহয় তখন আসবো। বাই এনি চান্স তোমরা কি 3 তলা বাম পাশের ফ্ল্যাটে উঠেছ? জি, আসছি আমি। আর কোনো কথা বাড়াতে চাইল না মরিন। অপরিচিত লোকের সাথে খুব বেশি কথা বলা তার পছন্দ নয়। তাছাড়াও এই লোকটাকে তার তেমন বেশি সুবিধারও মনে হচ্ছে না, তাই দ্রুত ফা ফেলে বাসায় চলে এলো মরিন। তুর্য সরু চোখে তাকিয়ে আছে দিয়ার দিকে। পাশে বসে থাকা তন্নি আর নির্ঝরের দিকেও একবার তাকিয়ে বুঝতে পারে তারাও এই প্ল্যানের অন্তর্ভুক্ত। তুর্য এবার কিছুটা সন্দেহ নিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ইয়া, অবভিয়াসলি আই এম সিরিয়াস। আই রিয়েলি লাভ ইউ তুর্য,
and I think you also like me. সূর্য কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে রইল দিয়ার দিকে। সৌন্দর্যের দিক থেকে দিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার উপায় নেই। বেশ ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আধুনিক সমাজের সঙ্গে একদমই মানানসই। সূর্যের সঙ্গেও বেশ মানাবে তাকে, তবে সূর্যর কাছে যেন বিষয়টা ভালো লাগছিল না। এছাড়াও সে সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করে, তাই উঠে দাঁড়িয়ে সরাসরি বলে দিল, সরি দিয়া, আই ডোন্ট ওয়ান্ট টু গো অন আ রিলেশনশিপ উইথ ইউ। দিয়া, তন্নির, নির্ঝর তিনজনেই যেন সূর্যর কথা শুনে আকাশ থেকে পড়ল। নির্ঝর কেবল হাঁ করে তাকিয়ে রইল সূর্যর দিকে, তবে সূর্যর মাঝে তেমন কোনো ভাবান্তর নেই। দিয়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, তার চোখ টলটল করছে, এক্ষুনি অশ্রু গড়িয়ে পড়বে। সূর্য সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কেন সূর্য, আই এম নট বিউটিফুল? সূর্যর মুখে কিছুটা বিরক্তির ভাব ফুটিয়ে বলল, ইউ আর সো মাচ বিউটিফুল দিয়া, বাট আই ডোন্ট লাইক ইউর অ্যাটিটিউড, প্লিজ এক্সকিউজ মি। টেবিলের উপর রাখা গাড়ির চাবিটা হাতে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে সূর্য। সঙ্গে নিজের শার্টের পকেটে ঝুলিয়ে রাখা সানগ্লাসটা পরে নেয়। একটা সুইংগাম মুখে দিয়ে চিবোতে চিবোতে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে সূর্য। আর মাঝে কোনো আহামরি ফিলিংস নেই। এই যে একটা মেয়েকে কয়েক মিনিট আগে রিজেক্ট করে আসলো, মেয়েটা নিশ্চয় এখন কেঁদে বাসাচ্ছে। তবে এসবের কোনো ভাবান্তর সূর্যের মাঝে লক্ষ্য করা যাচ্ছে না। দিয়েকে সূর্যের অপছন্দ ব্যাপারটা ঠিক তেমন না। পছন্দ না হওয়ার তেমন কোনো কারণও নেই। তবে দিয়াকে সূর্য যতদিন ধরে দেখেছে তাকে বেশ গায়ে পড়া মনে হয়েছে। যদিও সে যথেষ্ট স্মার্ট, তবুও এমন গায়ে পড়া মেয়ে সূর্যর খুব একটা ভালো লাগে না। তাই তাকে রিজেক্ট করার জন্য দুইবার ভাবতে হয়নি সূর্যকে। কিছুক্ষণ বাদেই সূর্যর ফোন বাজতে শুরু করে। পাশের সিটে রাখা ছিল ফোনটা। এক হাতে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দেয় সূর্য। সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, বলুন ভাইয়া। অপর পাশ থেকে রাতুল বলে ওঠে, কাল একটু ফাস্ট শ্যুট, টাইমলি চলে এসো। স্ক্রিপ্ট কি পাঠাতে হবে দেখবে একবার? প্রয়োজন নেই, এসেই দেখে নিব। ওকে। আর তোমার বিপরীতে কাস্টিংয়ে থাকছে, বলতে হবে না, যে থাকার থাকো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ওকে ডান, রাখছি তাহলে। কলটা কেটে দেয় রাতুল। নতুন এই নাটককে স্ক্রিপ্ট রাইটিংয়ে কাজ করছে সে। এর আগেও সূর্যের সঙ্গে দুটো কাজ করেছে সে, তাই সূর্যের সঙ্গে তার বেশ ভালোই আলাপ রয়েছে। রাতুল কল কাটার কয়েক মিনিট পরে তন্নি কল করে সূর্যকে। সূর্য আবারও আগের মতো ফোন লাউড স্পিকারে অন করে রাখে। বল, তুই দিয়ার সঙ্গে এমন করলি কেন? গম্ভীর গলায় কথাটা বলে তন্নি। সূর্য তার খুব একটা পাত্তা না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, কি করলাম আমি? সত্যি করে বলতো, আর ইউ ইন এ রিলেশনশিপ উইথ সামওয়ান এলস? সূর্য সামান্য হেসে উত্তর, অফকোর্স নট। বিশ্বাস হচ্ছে না আমার। সূর্য লুকিয়ে কোনো কাজ করে না, তাহলে খামাখা মেয়েটাকে কাঁদালি কেন? তোর সাথে তো ভালোই মানাতো দিয়াকে। এত কষ্ট হলে নিজেই যা ওর সঙ্গে রিলেশনে, আমার মাথা খাচ্ছিস কেন? সূর্য তো রেগে গিয়ে বলে কথাটা। সূর্য বিরক্তির সুরে বলে, ইউ নো দ্যাট আমার অমন গায়ে পড়া মেয়ে পছন্দ না, শুধু শুধু কথা বাড়াচ্ছিস কেন? বাপ, তোর যেমন মেয়ে পছন্দ অমন মেয়ে তুই এই জন্মেও খুঁজে পাবি না। দেখাই যাবে। কই তোরা এখন? রেস্টুরেন্টে আছি। দিয়া তো পারে না, এখানেই সেন্সলেস হয়ে যায়। নির্ঝর ওকে সান্ত্বনা দেওয়ার বহুত চেষ্টা করেছে।
শেষ কথাটা তন্নি কিছুটা মজার ছলেই বলেছে। তুর্য নিজেও তাতে হেসে দিয়ে বলে, গুড গুড, চালিয়ে যেতে বল ওকে, বাই। তন্নি আর তুর্য সেম এইজের, একই ব্যাচের স্টুডেন্ট। নির্ঝর ওদের চেয়ে 1 বছরের জুনিয়র আর দিয়া 4 বছরের। তাই তন্নির সঙ্গে তুর্যর ফ্রেন্ডশিপটা একটু বেশি সুন্দর। নির্ঝর আর দিয়াও আছে এর মধ্যে, তবে দিয়াকে ওরা জুনিয়র হিসেবেই স্নেহ করে। দিয়াও যদিও সেসব নিয়ে বেশি ভাবে না, তুর্য তার সঙ্গে ভালো ব্যবহার করলে সে খুশি। তবে আজ যা হলো, সেই শখ থেকে বের হতে না জানে মেয়েটার কতদিন লাগে, আদতেও বের হতে পারে কিনা। এই রোদের মধ্যে বাইরে থেকে গেমে যাচ্ছে তাই অবস্থা। তাই বাসায় এসে আরও একবার গোসল করে নিল মরিন। এরপর নামাজ পড়ে এসে খেতে বসলো। মারুফাও তার জন্য অপেক্ষা করছি। মরিন নামাজ শেষ করে এসেই খেতে বসেছে। মারুফা উদ্দেশ্য করে বললেন, একটা ভালো খবর আছে রে মৌ। ওই যে 4তলা ভাবি আছে না, তাকে আমি বলে রেখেছিলাম কোনো প্রাইভেট টিচার দরকার হলে জানাতে। আমায় এসে বলল ওনার যে ছোট মেয়েটা আছে নিহা, ক্লাস 3-তে পড়ে, ওর জন্যই নাকি টিচার খুঁজছে। আমি তোর কথা বললাম। তারপর আন্টি কি বলল? বলল তার মেয়েকে পাঠিয়ে দিবে পড়ার জন্য, বাসায় এসেই পড়ে যাবে। তোর কখন সময় হয় সেটা জানাতে বলল। আর ফিটাও জানাতে বলেছে। মরিন ইচ্ছুক হেসে বলে, এটুকু বাচ্চাকে পড়াবো, তাও আবার প্রতিবেশী, টাকা কি করে নিই বলো তো? মারুফা উদাস হয়ে মরিনের পাশে বসে বললেন, আমাদের এখন যে অবস্থা তা নিয়েও তো উপায় নেই। তা অবশ্য ঠিক বলেছ তুমি। তাহলে আন্দাজ মতো কিছু একটা বলে দিও। আর বর্তমানে তো আমি সারাদিনই ফ্রি। ভার্সিটি ট্রান্সফার করাতে পারলে তারপর একটু প্রবলেম হবে, তার আগে তো কোনো কাজে নেই। সন্ধ্যার দিকে আসতে বলো, ওকে? কিছুটা সময় পেরিয়ে যায়। খাওয়ার মাঝে রাতুলের কথা মনে পড়তে মরিন মারুফার দিকে উদ্দেশ্য করে বলে ওঠে, জানো মা, নতুন একটা কাজের খোঁজ পেয়েছি। কি কাজ? খুশি হয়ে কথাটা বললেন মারুফা। তবে মরিন সবটা খুলে বলার পর তার মুখটা একদম চুপসে যায়। কি হলো মা, তুমি আবার মন খারাপ করছো কেন? ছেলেটাকে কতদিন চিনিস তুই? ওর কথায় বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে মা? বিশ্বাস করাটা দোষের নয় মা, তবে অন্ধবিশ্বাস করাটা দোষের। বিশ্বাসের দাম কয়জন দেয়? মরিন হেসে উত্তর বলে, তবে অবিশ্বাস করেও যে বেঁচে থাকা যায় না। বেঁচে থাকতে গেলে মানুষকে যে বিশ্বাস করতে হবে। যদি কেউ সে বিশ্বাসের দাম না দেয় তবে সেটা ভাগ্যের লিখন। মারুফার মেয়ের দিকে অবাক করে তাকাতেই সে চোখ নামিয়ে খাওয়ায় মনোনিবেশ করে। মেয়েটা এমন ব্যবহারে, এমন কথায় বারবারে স্তম্ভিত হন মারুফা। নিজেও চোখ নামিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তাহলে কাজটা করছিস? আর একটু বরং ভাবি, রাতে জানাবো ভাইয়াকে। খাওয়া শেষে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় মরিন। একটু বিশ্রাম নেবে এখন, সঙ্গে ভাবছে নিজের ভবিষ্যৎ সম্পর্কে। তারপর আসরের নামাজ পড়ে যাবে বাড়িওয়ালার বাসায়। আশা করা যায় এবার